পিলখানার হত্যাকাণ্ডের বিচার কেউ থামায় রাখতে পারবে না। বঙ্গের মাটিটাই হবে। পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস করে নাই, শুধু বাংলাদেশ রাইফেলস ধ্বংস করে নাই, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছে। আমার বিশ্বাস পিলখানার হত্যাকাণ্ডের বিচার কেউ থামায় রাখতে পারবে না। বঙ্গের মাটিটাই হবে। আমার একটু অবাক লাগে যারা যে দোসররা এখনো চেষ্টা করছে সুষ্ঠু বিচারটা থামানোর জন্য। তাদেরকে প্রশ্ন, আপনারা রাতে ঘুমান কেন? আপনারা ভুলে যান না আখিরাতে কিন্তু সৃষ্টিকর্তাকে জবাব দিতে হবে আপনারা কি করেছেন। সারা বাংলাদেশের জনগণের সমর্থন পেয়ে আমরা খুব খুশি, কিন্তু বাংলাদেশের জনগণ এটাও জানতে হবে পিলখানা হত্যাকাণ্ড কিন্তু শুধু ভিকটিম পরিবারের আন্দোলন না, এটা সারা বাংলাদেশের আন্দোলন। আপনাদের সমর্থন আছে, আশা করি আপনাদের সবাইকে পাবো। থ্যাংক ইউ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে সুন্দর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা কত গুরুত্বপূর্ণ। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন আমি ভিডিও দিলে সর্বপ্রথম আপনারা দেখতে পারেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বুধবার সকাল 9:27। পিলখানার ভেতর থেকে ভেসে আসে লাগাতার গুলির শব্দ। অনেকেই ভেবেছিলেন নিয়মিত মহড়া, কিন্তু ঘণ্টা দুয়েকের মধ্যেই জানা গেল বিদ্রোহের ঘটনা। বিডিআর সদর দফতরে সেদিন ছিল বার্ষিক দরবার। বৈঠক শুরুর খানিক পরেই অস্ত্র হাতে বিদ্রোহের সূচনা করে এক জওয়ান। আগ্নেয়াস্ত্র তাক করে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের দিকে। এরপরেই একের পর এক শুরু হয় নৃশংস হত্যাকাণ্ড। মুখে লাল কাপড় বেঁধে বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিডিআর জওয়ানরা ছড়িয়ে পড়ে পুরো পিলখানায়, জানায় তাদের ক্ষোভের কথা। সকাল 11:15টার দিকে সেনাবাহিনীর প্রথম আর্মড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি এসে পৌঁছায় ধানমন্ডিতে। বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সহ 2 জন সংসদ সদস্য শান্তির পতাকা নিয়ে পিলখানায় ঢোকেন। বিদ্রোহী সদস্যরা তাদের দাবির কথা জানাতে প্রধানমন্ত্রীর দপ্তরে যান। চলে বৈঠক। রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র সমর্পণ করে কিছু বিডিআর সদস্য। জিম্মি দশা থেকে মুক্ত হয়ে আসেন কয়েকজন সেনা কর্মকর্তা। পরদিন রাতে রেডিও টেলিভিশনে দেয়া ভাষণে বিদ্রোহের পথ থেকে সরে আসার জন্য বিডিআর সদস্যদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিদ্রোহী জওয়ানেরা অস্ত্র সমর্পণে সাড়া দেওয়ার পর 27শে ফেব্রুয়ারি সন্ধ্যায় পিলখানার ভেতরে ঢোকে পুলিশ। উদ্ধার করে সেনা কর্মকর্তা সহ অন্যদের মৃতদেহ। পাওয়া যায় গণকবর। একটি রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে শেষ হয় শ্বাসরুদ্ধকর 3টি দিন। আমি যখন পিলখানায় ছিলাম আমাকে রুম থেকে ধরে নিয়ে যায়। আমি খেয়াল করেছি 3 জন লোক হিন্দি ভাষায় কথা বলছিল। ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না, একবারেই পরিষ্কার। আমার স্বামী শহীদ মেজর তানভীর হায়দার নূর 25 ফেব্রুয়ারি আমার হাজবেন্ড 7:40 বাসা থেকে বের হয়ে যায়। এরপর তার সাথে আমার 2বার ফোনে কথা হয়েছিল। তখন তার কাছ থেকে আমি জানতে পারি যে দরবার হলে কিছু বিশৃঙ্খলা হয়েছে, কিন্তু সে কখনোই বলে নাই যে সেখানে কোনো সৈনিকরা বিদ্রোহ করেছে। যে ঘটনাটাকে এ পর্যন্ত সাজানো হয়েছে যে বিদ্রোহ, এটা কখনো বিদ্রোহ ছিল না। এরপরে আমি 2.5 থেকে 3 মাস পরের কথা বলি। আমার সংসার ছিল 34 রাইফেল ব্যাটালিয়নে।
রংপুরে। সেখানে আমি মালপত্র গুছানোর জন্য গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর ওখানের জওয়ানরা এত কান্নাকাটি করেছেন, তারা বলছিল যে আজকে যদি আমরা একজনও থাকতাম, সে কখনো ম্যাডামকে এভাবে একা ফেরত আসতে হতো না, বাচ্চারা বাবা ছাড়া হতো না। আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল জওয়ানদের এবং অফিসারের, সেটা কখনো বিদ্রোহ দিয়ে শেষ হতে পারে না। এখানে যেটা বোঝানো হয়েছে যে বিদ্রোহ, আপনারা কেউ প্লিজ এটাকে বিদ্রোহ বলেন না। জওয়ানরা কখনো বিদ্রোহ করতে পারে না। কেউ বিপদগামী হতে পারে কিন্তু বিদ্রোহ করতে পারে না। হাসিনা সরকার সামরিক বিষয়ক উপদেষ্টা, তার সাজানো সাময়িক বিষয়ক উপদেষ্টা শেখ রেহানার দেবর মেজর জেনারেল তারেক সিদ্দিকী, তাদের সাজানো এটা ঘটনা ছিল, পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল, বিডিআর বিদ্রোহ, কিন্তু এটা পিলখানা হত্যাকাণ্ড। তারা জওয়ানদের উপরে দোষ দিয়ে এটাকে এভাবে সাজিয়েছিল। তারপরে আসি, আমি যখন পিলখানায় ছিলাম, আমাকে রুম থেকে ধরে নিয়ে যায়। আমি যে রুমটার মধ্যে ছিলাম সেটা ছিল ছায়ানীর নামে 3 রুমের একটা বাসা। আমার রুমে 3 জন হিন্দি ভাষী লোক প্রবেশ করে। 9 থেকে 12 জন লোক আমার রুমে প্রবেশ করেছিল, আমাকে রুম থেকে বের করে নিয়ে গিয়েছিল। বের করে নেওয়ার পর আমি খেয়াল করেছি 3 জন লোক হিন্দি ভাষায় কথা বলছিল। আর পিলখানাতে 3 বছরের মতো আমার হাজবেন্ড, বিডিআরে 3 বছর আমার হাজবেন্ড পোস্টিং ছিল। আমি কোনোদিন কোনো সৈনিকের মুখে হিন্দিতে কথা শুনিনি, কিন্তু এখানে বলা হয় তারা হিন্দি ভাষায় কথা বলছিল। আর আমার কোল থেকে আমার বাচ্চাদের কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পর তাদের ড্রেস খুলে চেক করে তারা ছেলে নাকি মেয়ে। তারা তখন 2.5 বছর আর 9.5 মাস বয়সী ছিল। চেক করে তাদেরকে বলে যে পাকিস্তানি বাচ্চা একটাকেও বাঁচিয়ে রাখবো না। বিডিআর সদস্য কি কখনো বলবে পাকিস্তানি বাচ্চা একটা বাঁচিয়ে রাখবো না? নাকি আমার হাজবেন্ড পাকিস্তানি ছিল, আমি পাকিস্তানি ছিলাম, আমরা কি বাংলাদেশি না? বাংলাদেশে জন্ম নিয়েছি না? আমার বাবা মা, তানভীরের বাবা মা কি বাংলাদেশি না? তাহলে কেন বলা হয়েছিল যে পাকিস্তানি বাচ্চা বাঁচিয়ে রাখবো না? এই কথাগুলা কার সাজানো, কার কথা? এগুলা কি অন্য দেশ থেকে বলা না? যারা হিন্দি কথা বলছিল তারা কারা বলছিল? এই কথাগুলা আমি 3 মার্চ 2009 সালে তারেক সিদ্দিকীর মিসেস শাহিন সিদ্দিকীকে বলেছিলাম। ওনাকে বলার পর উনি তখন আমাকে বলেছে এই কথা কোনোভাবে কোনো মিডিয়া কোনো জায়গায় বলা যাবে না। আমি কখনোই থামিনি, আমি বলেছি, আমি মিডিয়াতে বলেছি, সেই কথাগুলো কখনো প্রকাশ করতে দেওয়া হয়নি। আমি আবুল কাহার আকন্দের কাছে স্টেটমেন্ট দিয়েছি, এই কথাগুলোর উপরে আমি কখনো সাইন করতে চেয়েছি, সাইনের কাগজগুলো জমা নেওয়া হয়নি। আমি আর্মি হেডকোয়ার্টারে জমা দিয়েছি, তখন মইনি আহমেদ ছিলেন, কিন্তু এই জিনিসগুলো তারা রাখেননি। আমাকে তারা পরিকল্পিতভাবে তৈরি করে দিয়েছে যে স্টেটমেন্ট, ওখানে সাইন করতে বলেছে, যেটাই হিন্দি ভাষার কথাটা লেখা ছিল না, কিন্তু আমি সেখানে সাইন করিনি। তার কারণে আমাকে এই পর্যন্ত, মানে আজকের দিন পর্যন্ত, একটু আগে এনএসআইয়ের একজন লোক এসে আমাকে হ্যারাস করেছে। এই ঘটনাগুলো আমার সাথে রিপিটেডলি হয়ে যাচ্ছে। আমার যোগ্য সন্তানকে আইএসএসবি থেকে বাদ করা হয়েছে, এবং আমি কোনো কিছু নিয়ে, কোনো বাহিনীকে নিয়ে ছোট করে কথা বলতে চাচ্ছি না, কিন্তু অনেকের অযোগ্য সন্তান থাকছেন এবং যোগ্য সন্তানদের বাদ দেওয়া হচ্ছে। বরখাস্তকৃত লেফটেন্যান্ট জেনারেল মুজিবের সন্তান এবার 87তম লং কোর্সের অফিসার হয়ে বের হয়েছেন। সে যে খুনি একজনকে বরখাস্ত করা হয়েছে, সে তো পালিয়ে গেছে। তার ছেলে কি এখন আর্মি অফিসার হইতে পারে? না। আমাদের এত কমিটমেন্ট দেওয়া হয়েছে, আমি সেগুলোতে আসবো না, কিন্তু আমার সন্তান ক্যাডেট কলেজ থেকে পাশ করার পর সে কি আইএসএসবি থেকে বাদ পড়ার মতো সন্তান হইতে পারে? তাকে প্রথম দিন অনেক অপমান করা হয়েছে, আমি সেখানে গেলাম না। আমি শুধু এতটুকু বলতে চাই, আমার সন্তানকে কেন বাদ করা হয়েছে? কারণ আমি হিন্দি ভাষা এখনো শুনতে পাই। আমি সেপ্টেম্বরে শুনেছি, আমি অক্টোবর মাসে শুনেছি। আমার স্টেটমেন্ট নেওয়া এখনো হয় না। আমি সেনাপ্রধানের কাছে দরখাস্ত করেছি, আমার দরখাস্তের কোনো উত্তর আসে নাই। 3টা দরখাস্ত করেছি। আমি সেনাপ্রধানের সাথে 6 আগস্ট থেকে আমি 5 নভেম্বর পর্যন্ত দেখা করতে চেয়েছি। ব্রিগেডিয়ার জেনারেল এহসান আছেন, উনি কোনোভাবেই এটা দেখা করতে দিচ্ছেন না। আমার হাজব্যান্ডের লাশটা আজ পর্যন্ত আনআইডেন্টিফাইড। আমাকে এটা কোনোভাবেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না যে আমি কিভাবে আমার হাজব্যান্ডের ডেড বডিটা পাবো। এখন বিডিআর সদস্য
যারা আছেন তারা তো অনেকে কষ্ট করছেন, তাদের পরিবার কষ্ট করছে, তারা নির্দোষ অবস্থায় জেলে আছে, তাদের জামিন হচ্ছে না। এগুলোর কি কোনো বিচার হবে না? তারা সুবিচার পাবে না? আমরা তো পাচ্ছি না, তারাও পাচ্ছে না। এই বিচার আমরা কার কাছে পাবো? কমিটি হবে, এভাবে চলতে থাকবে। এটা একটা চলমান প্রসেসেই থাকবে। কতদিন থাকবে? সব কিছু না হয় হবে, আমি বুঝলাম, কিন্তু কতদিন? আপনারা আমাদের সাহায্য করেন যেন আমরা এই জিনিসটা খুব দ্রুত সঠিকভাবে বিচার পাই। ধন্যবাদ। হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না। একবারেই পরিষ্কার, এই হত্যাকাণ্ড আমাদের অস্তিত্বের সাথে জড়িত, বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত। এটা নিয়ে কেউ যদি তালবাহানা করার চেষ্টা করে আমরা বসে থাকবো না। আজকে বলা হচ্ছে ভারত আমাদের বন্ধু। 1971 সালে মুক্তিযুদ্ধে ভারত নাকি আমাদের মিত্র, সহযোগিতা করেছে। এটা টোটালি বোগাস, মিথ্যাচার। ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকারই করে নাই। ভারত শুধুমাত্র চেয়েছিল বাংলাদেশ যাতে পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যায়। দ্যাটস এনাফ, এতটুকুই। এর বাইরে ইন্ডিয়া আর এক চুল পরিমাণ সামনে চায় নাই। স্বাধীনতা মানে কি? ফ্রিডম মানে কি? ইন্ডিপেন্ডেন্স মানে কি? আরেকটা দেশের কাছে নতজানু হয়ে নমনম করা? নো, সেটার মানে স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো, বিশ্ব দরবারে চোখে চোখ রেখে বার্গেনিং করা, নিজের দেশকে তুলে ধরা, এটাই স্বাধীনতা। আর ভারত এটা কোনোদিন চায় নাই। ভারত চেয়েছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে আলাদা হোক আর ভারতের মুখাপেক্ষী থাকুক, ভারতের উপরে ডিপেন্ডেন্ট থাকুক, ভারতের উপরে নির্ভরশীল থাকুক। এটাই ইন্ডিয়া 1971 সালে চেয়েছিল। আর 54টি বছর সেটাই বাস্তবায়ন হয়েছে বন্ধুগণ। যাই হোক, কথা বাড়াতে চাই না। পরিশেষে একটাই আবেদন থাকবে আমাদের, আমরা এই বিজেপিকে দেখতে চাই না। এই বিজেপিকে অনতি বিলম্বে পরিবর্তন করে বিডিআর বানাতে হবে। আমরা বিডিআর চাই, আমাদের সীমান্তরক্ষী বাহিনী, আমরা বিডিআর চাই, বিজেপি নয়। আর পিলখানায় হত্যাকাণ্ডে যারা এখনো কারাগারে বন্দী, তাদের অনতি বিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে, মুক্তি দিতে হবে। আর এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে একটি জাতীয় কমিশন গঠন করতে হবে। যেই কমিশনে আর্মির সাবেক অফিসাররা থাকবেন, মানবাধিকার কর্মীরা থাকবেন, বিচার বিভাগের আপিলিয়েট ডিভিশনের 2 জন বিচারপতি থাকবেন। এদের সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন করতে হবে। এর বাইরে যদি ভাউতাবাজির কোনো কমিশন করা হয়, আমরা সাথে সাথে ঘৃণা ভরে ছুঁড়ে ফেলবো সেই কমিশনকে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পিলখানার হত্যাকাণ্ডের বিচার কেউ থামায় রাখতে পারবে না। বঙ্গের মাটিটাই হবে। পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস করে নাই, শুধু বাংলাদেশ রাইফেলস ধ্বংস করে নাই, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছে। আমার বিশ্বাস পিলখানার হত্যাকাণ্ডের বিচার কেউ থামায় রাখতে পারবে না। বঙ্গের মাটিটাই হবে। আমার একটু অবাক লাগে যারা যে দোসররা এখনো চেষ্টা করছে সুষ্ঠু বিচারটা থামানোর জন্য। তাদেরকে প্রশ্ন, আপনারা রাতে ঘুমান কেন? আপনারা ভুলে যান না, আখিরাতে কিন্তু সৃষ্টিকর্তাকে জবাব দিতে হবে আপনারা কি করেছেন। সারা বাংলাদেশের জনগণের সমর্থন পেয়ে আমরা খুব খুশি, কিন্তু বাংলাদেশের জনগণ এটাও জানতে হবে পিলখানা হত্যাকাণ্ড কিন্তু শুধু ভিকটিম পরিবারের আন্দোলন না, এটা সারা বাংলাদেশের আন্দোলন। আপনাদের সমর্থন আছে, আশা করি আপনাদের সবাইকে পাবো। থ্যাংক ইউ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।